এত জোর কিভাবে আসলো তোমার মধ্যে? এভাবে হলে তো অজ্ঞান হয়ে যাব। প্লিজ আস্তে আস্তে করতে হবে, না হলে আমার ছেলে মেয়ে আর সবাই শুনতে পাবে। আমার বর কিছুই পারে না, একদম অদক্ষ। আজ থেকে সময় পেলে আমার কাছে চলে আসলে অনেক আনন্দ করব। তখন সদ্য কলেজে ঢুকেছি, ২০০২ সাল। পাড়ায় একটা বাড়ি দীর্ঘদিন খালি পড়েছিল। একদিন কলেজ থেকে ফেরার পথে হঠাৎ দেখি বাড়িটায় তালা খোলা, আলো জ্বলছে। কি ব্যাপার? দেখতে ঢুকলাম। দেখি হল ঘরে আমার মা দাঁড়িয়ে এক অল্প বয়সী সুন্দরী ভদ্রমহিলার সাথে কথা বলছে। দেখে মনে হচ্ছে সদ্য বিবাহিতা। আমার তখন সদ্য ১৮, মহিলা ২০ কিংবা ২২-এর বেশি হবে না। প্রায় আমারই মতো উচ্চতা, গায়ের রং ফর্সার দিকে, গঠন আর সাধারণ ৪-৫কা বাঙালি মেয়েদের মতো। কিন্তু চোখ দুটো দেখলে যেন মন জুড়িয়ে যায়। হঠাৎ ভেতরের ঘর থেকে এক ভদ্রলোক বেরিয়ে এলেন। সুপুরুষ চেহারা, ২৫ কিংবা ২৬ বয়স হবে। আমায় দেখেই বললেন, আরে তুমি তো ঋষি, তোমার মায়ের কাছে এতক্ষণ তোমার ব্যাপারেই শুনছিলাম। তুমি তো পড়াশোনায় খুব ব্রিলিয়েন্ট, জয়েন্টে ২২৫ র্যাঙ্ক করা কি মুখের কথা? আমি শুভদীপ, আমার স্ত্রী কোয়েল। পরে জানলাম শুভদীপ তার বাড়ি মালদায় আর কোয়েল বৌদির বাড়ি শিলিগুড়ির কাছে গ্রামে। শুভদীপটা একটা নামী কোম্পানির সেলস ম্যানেজার আর বৌদি গৃহিণী। সদ্য বিয়ে হয়েছে। ওদের বাড়ির আর আমাদের বাড়ির মাঝে এক টুকরো ছোট্ট ফাঁকা জমি ছিল, আর ওদের বাড়ির পিছনে আর অন্য পাশে বেশ বড় পুকুর। ধীরে ধীরে বাড়ির সখ্যতা গড়ে উঠল। দাদা সকালে বেরিয়ে রাতে ফিরত। আমি মাঝে মাঝে বৌদির জন্য দোকান করে দিতাম। দাদা বৌদির সাথে ভালো বন্ধুত্ব তৈরি হতে লাগল। পাড়ার আর কোনো ছেলের সাথে বৌদি কথা বলতেন না। সদ্য বিবাহিতা সুন্দরী বৌদি অনেকের ফ্যান্টাসির কারণ হয়ে থাকত, আর আমি হয়ে গেলাম অনেকের হিংসের পাত্র। একদিন শীতের দুপুরে আমি আর ভাই দুপুরে ছাদে ক্রিকেট খেলছি। একটা লুজ বল তুলে মারতেই সোজা উড়ে গেল দাদাদের বাড়ির দেয়ালের ভেতর। আমি মেরেছি, খেলার নিয়ম অনুযায়ী আমাকেই বল কুড়িয়ে আনতে হবে। অনেকক্ষণ বাগবিতণ্ডা করে গেলাম। খালি জমি পেরিয়ে আমি দেয়াল ডিঙিয়ে ঢুকে গেলাম। বল পেয়ে গেলাম হাতের সামনেই। বল তুলেই দেখি একটা বিড়াল প্রায়ই আমাদের বাড়ি ঢুকে ঘর নোংরা করে যায়। বিড়ালটাকে তাড়া করতেই পালালো। আমি ধাওয়া করলাম। এমন সময় আমি ঘুরে দাঁড়াতে যাব, হঠাৎ খোলা জালনা দিয়ে কেমন একটা আওয়াজ পেলাম। জালনা দিয়ে দেখলাম দাদা আর বৌদি কাজ করছে। পিছনে পুকুর বলেই হয়তো জালনা বন্ধ করেনি। দুজনে কাজ করতে একদম ব্যস্ত। বৌদি কালো কুচকুচি একটা লাঠি ধরে কেমন যেন করছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কিসের কথা বলছি। বৌদির চুল এলোমেলো হয়ে আছে, ঘরও কিছুটা অগোছালো। একটু পর কাজ করতে করতে দাদা দুটো বল হাতে নেয়। বল দুটো দেখতে ভারী সুন্দর, যে কেউ নিতে চাইবে। আমি তাদের কাজ দেখেই অবাক হচ্ছিলাম। দিন দুপুরে কেউ এভাবে কাজ করে নাকি? এই কাজই ছিল আমার প্রথম সামনাসামনি দেখা। বেশিক্ষণ কাজ করল না। সামান্য কিছু করেই দাদা একদম ক্লান্ত হয়ে গেছে। এদিকে বৌদির চেঁচামেচিও থেমে গেল। বুঝলাম দাদা কাজ শেষ করে ফেললেও বৌদি এখনও কাজ করতে চাইছে। বৌদির মুখে বঞ্চনার ছাপ। দাদাকে বলল, আজও পারলে না? তোমাকে দিয়ে কিছুই হয় না। এরপর বৌদি রেগে অন্য ঘরে চলে গেল। বুঝতে পারলাম বেশি ছোট আর দুর্বল লাঠি দিয়ে কাজ করতে পারে না দাদা। দাদা অপরাধীর মতো মুখ করে বসে গেল। আমি তাদের দেখে পালিয়ে এলাম চুপিসারে। এরপর থেকে বৌদিকে নিয়ে ভাবতে লাগলাম, কিভাবে তাকে কাজে সাহায্য করা যায়। বৌদি আমাকে প্রায় স্নেহ করত, হাসি ঠাট্টা করত, কারণ আমি তখন একটু স্বাস্থ্যবান ছিলাম। চাকরি করার পর জিম করে চেহারা ভালো করেছি। সেদিন ভর দুপুরের ঘটনা দেখার পর থেকে বৌদি সামনে আসলে আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হতো। কলেজে গার্লফ্রেন্ড হয়েছে, কিন্তু নিতান্তই প্লেটনিক। হাত ধরাটাই বড় ব্যাপার ছিল। দুজনেরই অপরিণত বুদ্ধি। আর নামি কলেজে পড়তাম বলে ক্লাস ফাঁকি দিয়ে ঘোরার দস্তুর ছিল না। বাইরে চেনা কেউ দেখে ফেললে বাড়িতে বকুনির ভয়ও ছিল। এর মধ্যে দোল এলো। আমি বেশি রং খেলি না। দোলের দিন সকালে বেল বাজল। দেখি কোয়েল বৌদির গলা। কাকিমা, আবির খেলবেন না? মা বলল, আগে রান্না শেষ করি, পুজো দিই, তারপরে তো। তবে রিশু যদি খেলে ওকে সঙ্গে নিতে পারো। আমি ঘরে বসেছিলাম।
হঠাৎ সামনে একটা রং মাখানো হাত, আর পর মুহূর্তে ওটা আমার মুখে অতর্কিতে আক্রমণ। আমিও কিছু বোঝার আগে দেখি বৌদি পালাচ্ছে। আমি ধাওয়া করলাম, কাকিমা বাঁচান, দেখুন রিশু কেমন তাড়া করেছে। মা হাসছে। বৌদিকে সিঁড়ির নিচে ধরে ফেললাম। রাস্তা আটকে এইবার কোথায় যাবে? বৌদি বলে, ছেড়ে দাও প্লিজ, ঘরে কাজ আছে, কাজ শেষ করে খেলবো। খুন করা ঝিলিক চোখে। আমার রং ওপরে রয়ে গেছে। দেখি বৌদির কোমরে রঙের প্যাকেট। এক ছোঁ মেরে রং নিয়ে মাথায় উপুর করে গালে দিলাম। বৌদি তাল সামলাতে গিয়ে একটু পড়ে গেল, সাথে একটু ওগোছালো হয়ে গেল। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। বৌদির কাছে দুটো রঙিন পানি ভরা বেলুন। বেলুন দুটো বেশ বড় দেখাচ্ছিল। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিসের কথা বলছি। একটু পর বৌদি নিজেকে সামলে নিল। আমিও দরজা খুলে দিলাম। এর মধ্যে মা এসেছে। বৌদি বলে, যা দুষ্টু ছেলে, বেশি বার বেড়েছে। সেদিন খুব হোলি খেললাম, বৌদিকেও রং দিয়েলাম। সেদিন রাতে শুয়ে শুয়ে সারা দিনের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। দিন যেতে থাকে আর আমি বৌদিকে দূর থেকে দেখতে থাকি, কিন্তু কোনো কিছু বলার বা করার মতো সাহস হয়নি। দেখতে দেখতে অনেক বছর কেটে যায়। এখন আবার বয়স ২৬ হয়েছে, সুঠাম চেহারার যুবক। ইঞ্জিনিয়ারিং শেষ করে সেই থেকে বাড়ির বাইরে চাকরি করি। পুজো পার্বণে কলকাতা আসি, কিন্তু কোয়েল বৌদিরা তখন থাকে না। ইতিমধ্যে আমার বিয়ে হয়েছিল, ভেঙেও গেছে। সাউথে চাকরি করি। বৌদির সাথে দেখা হয়নি অনেক বছর হয়েছে। এর মধ্যে বৌদির ২ মেয়ে হয়েছে। ছুটিতে এলে মা বলে, বৌদি তোর কথা জিজ্ঞেস করে, তুই তো একটা ফোনও করতে পারিস। এর মধ্যে আমি একটা বিশেষ কাজে কলকাতা গিয়েছিলাম এই বছর, দোলের সময়। দোলের আগের দিন বাড়ি পৌঁছে দেখি বৌদি মায়ের সাথে বসে আছে। সেই একই রকম আছে, শুধু চেহারায় একটু ভারী ভাব এসেছে। বৌদি আমায় দেখেই হাসি দিয়ে বলল, ও মা, রিশু যে, পুরো বদলে গেছো। ওই সুমি, ওই দোয়েল, আয় রে দেখে যা তোদের রিশু খাতুকে। তোর দাদা যা খুশি হবে না, কত দিন পরে এসেছিস। পরের দিন আমরা খুব করে দোল খেললাম, ২ বাড়ি মিলে। বিকেলে বাবা বলল, একটা সারপ্রাইজ আছে তোর জন্যে। আমরা তোকে না বলে চাঁদিপুর বেড়ানোর ৭ দিনের প্রোগ্রাম করেছি। তোর দেবল জেঠু ওখানে একটা বাগান বাড়ি কিনেছে। দারুণ জায়গা, একদম নিরিবিলি, ভালো খাওয়া দাওয়া। তুই তো ১৫ দিন থাকবি। আমি তো খুব আনন্দ পেলাম। এত দিন পর বৌদির সাথে দেখা। দুজনেরই বয়স বেড়েছে, কিন্তু খুনসুটি একই আছে। আমাদের দুজনের সম্পর্ক খুব ভালো ছিল। বৌদি আমার থেকে মাত্র ১.৫ বছরের বড় বলে আমরা ভালো কানেক্ট করতে পারতাম। কিন্তু আমি কোনো দিন বৌদিকে আমার সেই দিনের অভিজ্ঞতা টের পেতে দিইনি। মেলামেশাটা অনেক নিষ্পাপ ছিল। বৌদি আমার সাথে দেদার আড্ডা দিত। অনেক দিন পর বৌদির সাথে আবার আড্ডা দিতে পারবো, সেটাই অনেক মজা। বৌদির প্রতি একটা আকর্ষণ ছিল না, একটা ভালো লাগা আর একটা অদ্ভুত টান ছিল আমার। সেই বৌদি আজ দক্ষ গৃহিণী, ২ বাচ্চার মা, কিন্তু কথা বলতে গিয়ে দেখলাম সেই ১০ বছর আগে দেখা সেই আগের মানুষটাই। পরের দিন আমাদের বেড়ানোর কথা, কিন্তু দাদার হঠাৎ অফিস থেকে কল এলো, বলে ছুটি ক্যান্সেল, ১৫ দিনের জন্য সিঙ্গাপুর যেতে হবে। আমরা বললাম বেড়ানো ক্যান্সেল করে দিই। দাদা বলল, রিশু তো আছে, তোমরা ঘুরে এসো, আমায় না গেলেই নয়। দাদার কথা শুনে বৌদি রাগে ফুলে উঠছে। সে মানুষটা জীবনে কোনো আনন্দ দিতে পারল না। একটা লোক জুটেছে আমার কপালে। বৌদি আমাকে দেখে সামলে নিল। আমি বললাম, আহা বৌদি, কাজ থাকলে কি করবে বলো? আমিও তো সেবার আমার বোনের বিয়েতে আসতে পারলাম না। বৌদি বলল, তুমি জানো না, তোমার দাদার পাড়ায় মাসির বাড়ি থেকে কলেজে পড়তাম। আমার শ্বশুর আমার মেশোকে বলে বাবাকে ধরে জোর করে বিয়ে দিয়ে দিল এই লোকটার সাথে। তারপর থেকে খেতেই চলেছি, কিন্তু সামান্য আনন্দ পাই না। একা একা রাতে ঘুমায়। আমি বললাম, ছাড়ো না বৌদি বেরসিক ঢোলটাকে, আমরা খুব মজা করব, আমি তো আছি, খুব আড্ডা দেব। আচ্ছা, এই কদিন আমি তোমার দেওর কম বয়ফ্রেন্ড বেশি থাকব। দেবর মানে জানো, ১.৫ গুণ বর, মানে বরের ১.৫ গুণ আনন্দ। বৌদি এবার হেসে বলল, তাই নাকি? পরের দিন ভোরে হাওড়া থেকে ট্রেন। আমরা খুব ভোরে বেরিয়ে গেলাম। একটা ইনোভা ভাড়া করে গেলাম স্টেশন অবধি। সামনের সিটে ভাই, মাঝে মা বাবা, সুমি আর দোয়েল, পিছনে আমি আর বৌদি। দুটোর একটাকেও পিছনে আনা গেল না। কেউ এক মুহূর্তের জন্য আমার মা বাবাকে ছাড়বে না। বৌদি একটা মুচকি হাসি দিল, ফিস ফিস করে বলল, আমি এখন ৭ দিন তোমার গার্লফ্রেন্ড, মনে আছে তো? আমি বললাম, সে কি আর ভুলতে পারি?
এই 7 দিন তুমি আমার থেকে যা খুশি আবদার করে নিতে পারো, আমি তোমার সব দাবি পূরণ করব। ট্রেনে উঠে গেলাম। এসি কোচ। আমাদের সিটগুলো একদম পেছনের দিকে পড়েছে, লাস্ট দুটো রো, সামনের 6টা সিট আর পিছনের দুটো। কিন্তু আমরা 7 জন এসেছি, কারণ দাদা আসতে পারিনি। উঠে ট্রেন ছাড়তেই সকলে ঘুমিয়ে পড়ল। অনেক ভোরে উঠে আসতে হয়েছে। তার আগে মা আর বৌদি মিলে খাবার তৈরি করেছে। বাচ্চা দুটো ঘুমিয়ে গেল উঠেই, মা বাবাও ঘুমিয়ে গেল। আমি আর বৌদি টুক করে গল্প করতে লাগলাম। বৌদি বলল, তুমি কিন্তু ঘুমাতে পারবে না, আমায় সময় দিতে হবে। আমি বললাম, এই 7 দিন সব সময় তোমার হয়ে থাকব। বৌদি আমার বলল, রিশু, বিয়ের পরে আমার একমাত্র বন্ধু ছিলে তুমি। নিজের সব কিছু ছেড়ে এখানে এসে গেলাম, সব কিছু নতুন। তুমি তখন আমার জন্য অনেক করেছ। আমি বললাম, বৌদি, আমি তো শুধু আড্ডা মারতাম আর একটু আধটুটো দোকান করে দিতাম, এ আর এমন কি? না গো, তোমার সাথে কথা বলে আমি খুব হালকা হতাম। সব কিছু তোমায় বলতে পারি না, কিন্তু সবার জীবনে একটা ফাঁকা জায়গা থাকে। তোমার বন্ধুত্ব আমার ফাঁকা জায়গাগুলো অনেক ভরে দিয়েছে। এই কবছর তোমার সাথে দেখা হয়নি বৌদি, তাও তো কিছুই বদলায়নি, আমরা একই রকম আছি। থ্যাংক ইউ রিশু। বৌদি ইমোশনাল হয়ে যাচ্ছে দেখে আমি হাতে চিমটি কেটে দিলাম। বৌদি একটা খুন করা চোখের ঝলক দিল। আমিও হাতে ছুরি ধরে বুকে মারার মতো অভিনয় করে বললাম, তোমার নজর যেন বুকে ছুরি চালায়। আহা দাদার কি ভাগ্য, এই নজর প্রতিদিন দেখতে পায়। এই দিক থেকে দেখতে গেলে দাদার থেকে তোমার ভাগ্য বেশি ভালো, দাদার থেকে তুমি বেশি পেয়েছ। এটা কিছু স্পেশাল মানুষের জন্য রিজার্ভ করা। তোমার দাদাকে আমি সেই স্পেশাল জায়গাটা দিতে চেয়েছিলাম। ও আমার স্বামী হতে পেরেছে, বন্ধু হতে পারেনি। আমি এখনো অবধি তোমার দাদার থেকে কিছু আবদার করিনি। সংসার, বাচ্চা সব কিছু নিয়েই আমার জীবন বয়ে যাচ্ছে, নিজের চাহিদার জায়গাটুকু নেই। আমি বললাম, ছাড়ো না বৌদি, এখন বেড়াতে যাচ্ছ, এসব ভুলে থাকো তো, আমি তো আছি। সে বলল, ছাই আছো, কেমন বয়ফ্রেন্ড তুমি, জীবনে কি প্রেম করনি, জানো না গার্লফ্রেন্ডের সাথে কি কি করতে হয়? মনে মনে বললাম, পরে টের পাবে কেমন আমি। বৌদি বলল, জানো, আমার কলেজ লাইফে একটা বয়ফ্রেন্ড ছিল, সেই হিসাবে তুমি আমার দ্বিতীয় বয়ফ্রেন্ড। আমরা পার্কে ঘুরতে যেতাম, একদিন বাড়িতে এসেছিল, কেউ ছিল না। সেদিন অনেক কিছু হয়েছিল, কিন্তু আমি মজা তো পাইনি, উল্টে এমন ব্যথা পেয়েছিলাম যে কিছু করার আগেই আমি ওকে অন্য ঘরে চলে গিয়েছিলাম। বৌদির চোখের কোণে জল চিকচিক করে উঠল। খুনসুটি করতে করতে চলে এলাম গন্তব্যে। জেঠুর বাগানবাড়িটা বেশ বড়, খোলামেলা, বড় জানালা, লাগোয়া পুকুর, সামনে লন, তাতে স্লিপ, ঢেকি লাগানো দোলনাও আছে। নিচে রান্নাঘর, খাবার ঘর, বসার ঘর, একটা বড় বেডরুম, ওপরে 4টে বেডরুম, খুব পরিষ্কার। জেঠু এই বাড়িটা পিকনিক, বিয়ে এসবের জন্য ভাড়া দেন আর মাঝে মধ্যে নিজে এসে থাকেন। নিচের বেডরুমটায় 6 জনের শোবার ব্যবস্থা, ওপরেরগুলোয় 2 জন করে। নিচেরটা সুমি আর দোয়েল দখল করে নিল, বলল আমরা দাদু দিদার সাথে থাকব। ওপরে আমি, ভাই আর বৌদি এক একটা করে রুম নিয়ে নিলাম। রুমগুলোর পিছনে বারান্দা, বারান্দাগুলো জোড়া, একটা থেকে আর একটা অনায়াসে যাওয়া যায়। প্রত্যেক রুমে লাগোয়া বাথরুম আছে। বাচ্চা দুটো চলে গেল খেলতে। ভাই খুব ঘুমকাতুরে, ঢুকেই ঘরে খিল দিল। মা আর বৌদি লেগে গেল জোগাড় করতে। কাজের লোক বলল, মাজি, আমরা সব করে নেব, আপনারা বিশ্রাম নেন গিয়ে। ওরা ঢুকতেই দিল না। বাবা বসে গেল বই নিয়ে। আমি সমুদ্রের ধারে গিয়ে ছায়া দেখে বসলাম। বাগান, বাগানের পরে বিচ, তারপরে সমুদ্র। দুপুরে আমি আমার ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকেই দরজা দিতেই বারান্দার দরজায় টোকা। বুঝতে অসুবিধা হলো না, বৌদি এসেছে। তড়ঘড়ি দরজা খুলে ঘরে ঢুকিয়ে নিলাম। জানলা বন্ধ করে এসি চালিয়ে নিলাম। বৌদি জানলার কাছে দাঁড়িয়ে সমুদ্র দেখতে লাগলো। আমার আর বৌদির ঘর পাশাপাশি, বাইরে হলরুম আর হলের উল্টো দিকে 2টো বেডরুম। ওর একটাতে ভাই আছে। আমি বৌদির কাছে এসে পিছনে দাঁড়ালাম, বললাম, কিছু কাজ জমে আছে, সেগুলো করতে হবে। ধীরে ধীরে আমরা কাজ করতে শুরু করলাম। বৌদিকে বললাম, চিন্তা করো না, আমি দাদার মতো এত তাড়াতাড়ি ক্লান্ত হই না। আমার কথায় বৌদি খুব খুশি হলো। কাজের সময় অনেক শব্দ হচ্ছিল, তবুও খুব আস্তে আস্তে করছি যাতে বাইরে কেউ টের না পায়। আমরা কাজ চালিয়ে যেতে থাকলাম। 2 ঘন্টা কাজ করার পর অনেকটাই এগিয়ে এসেছে। অনেক ক্লান্ত লাগছিল, তাই বিশ্রাম নিয়ে নিলাম। রিশু এই প্রথম কারো সাথে কাজ করে ভালো কাজছে, সময় পেলেই এভাবে আমাকে সাহায্য করবে।